আগেও আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে গেছিল, তবে যে বিষয়ে আজ তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে, যেখানে বলা হচ্ছে রোপা অনুযায়ী আমাদের টাকা দিতে বাধা নেই, কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না, আদালতে এমনটাই জানিয়েছে রাজ্য। 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, এমনটাই নির্দেশ উঠে এসেছে। রোপা অনুযায়ী আমাদের টাকা দিতে কোনো রকম কোনো বাধা নেই, কিন্তু কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে কখনোই রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না, কারণ রাজ্যের কোষাগারের অবস্থা যথেষ্টই খারাপ, আর্থিক অবস্থা খারাপ। সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকার কত ডিএ দিয়েছে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। অগাস্টে মামলার পরবর্তী শুনানি। এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ, এমনটা যেরকম তুলে ধরা হয়েছে আদালতে রাজ্যের তরফে। এই বিষয়টা আরো বিস্তারিত জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, এই বিষয়ে যেমনটা রাজ্যের তরফে বলা হয়েছে যে রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, রাজ্যের আর্থিক অবস্থা খারাপ, কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের তুলনা করা যায় না, সেক্ষেত্রে কোষাগারের এই মুহূর্তে কি অবস্থা? একবারই দেখো, এই চাপটা কিন্তু বারবারই আসছে এবং কেন্দ্র সরকারের ডিএ যে হারে দেওয়া হয়, রাজ্য সরকারের ডিএ সেটা আজকে আইনজীবীরা বলেছেন। মূল বিষয় হচ্ছে যে চাপটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, কারণ কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, আবাস যোজনা, 100 দিনের কাজ থেকে আরম্ভ করে জল জীবন মিশন, স্বাস্থ্যেরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে টাকা আটকে রেখেছে। সুতরাং এরকম বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো টাকা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, বহু বছর ধরে সেগুলোকে আটকে রাখা হয়েছে। এই আটকে থাকা টাকার ফলে সেইগুলো কিন্তু রাজ্য কোষাগার থেকেই সেই প্রকল্পগুলো চালু রাখা হয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু রাজ্য কোষাগার থেকেই পুরোটা দিতে হচ্ছে। যেরকম আবাস যোজনা, বাংলার আবাস যোজনা যেটা কেন্দ্র সরকার বন্ধ করে দেওয়ার পর রাজ্য সরকার কিন্তু নিজের থেকে এই বাংলার আবাস যোজনা তিনি চালাচ্ছেন এবং সেটা কিন্তু চালানো হচ্ছে এবং সেখানে পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার 2 কিস্তিতে ভাগ করে করে সকলকে দেয়া হচ্ছে। এটা একটা রাজ্য সরকারের ওপর বিরাট চাপ রয়েছে। পাশাপাশি 100 দিনের কাজও কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার টাকা দেয়া। সুতরাং সেটাও কিন্তু রাজ্য সরকার নিজের থেকে যে দপ্তরে যা যা কাজ রয়েছে সেখান থেকেও তাদেরকে কাজ দেয়া হচ্ছে। এর পাশাপাশি রয়েছে হলো জল জীবন মিশন, ঘর ঘর পানির যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের টাকাও কিন্তু কেন্দ্র সরকার এখনো পর্যন্ত ছাড়েনি, সেই টাকাটাও কিন্তু আটকে রয়েছে। সুতরাং সেখানেও একটা বিরাট খরচ রাজ্য সরকারকে ব্যয় করতে হচ্ছে। সুতরাং এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে, যেখানে কিন্তু কেন্দ্র সরকারের একটা বড় অংশীদার থাকে, তাদের একটা বড় টাকা দেওয়ার কথা থাকে, সেই টাকাটা তারা এখনো পর্যন্ত দিচ্ছে না। সেই জন্য কিন্তু রাজ্য কোষাগারের উপর একটা বিরাট চাপ রয়েছে। এই 25% যে বাড়তি দিয়ে দেয়া বলা হলো, এই 25% কি হারে কোন টাকা থেকে দেয়া হবে, কিভাবে দেয়া হবে, কত টাকা বাড়তি চাপে পড়বে, সেটা কিন্তু এই পুরো অর্ডার আসার পর তারা দেখবেন, দেখার পর তারপরে এই পুরো বিষয়টা বোঝা যাবে। তার আগে কিন্তু বোঝা যাবে না। কিন্তু কেন্দ্রের প্রকল্পের টাকা না আসাতে রাজ্য সরকারের ওপর কিন্তু এমনি একটা বিরাট চাপ রয়েছে এবং রাজ্য কোষাগারের ওপর কিন্তু একটা বিরাট চাপ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া, তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি।
জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর। আর্থিক লেনদেনের প্রমাণ না থাকার জামিন মঞ্জুর হাইকোর্টের। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। 10,000 টাকার বন্ডে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। আপনাদের জানিয়ে রাখবো, 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর। আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের, এমনটাই জানা যাচ্ছে। জাল পাসপোর্ট কাণ্ডে মোহন সাউয়ের জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ জামিন মঞ্জুর করেছেন, তবে বেশ কিছু শর্ত রয়েছে। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। আর্থিক লেনদেনের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আর্থিক লেনদেনের প্রমাণ নেই, তাই জামিন মঞ্জুর করা হয়েছে, এমনটাই বিচারপতি শুভ্রা ঘোষের তরফে জানানো হয়েছে। এবং রাজ্যের আইনজীবীর তরফে যেমনটা বলা হয়েছে যে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। 10টি আধার কার্ড, 29টি পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। বিগত 5 বছরে ব্যাংকের কর্মীদের কয়েক লক্ষ টাকা লেনদেন করেছেন ওই ব্যক্তি। এই মামলায় পোস্টমাস্টারের বয়ানও রেকর্ড করা হয়েছে এবং বেশ কিছু বিষয় রাজ্যের আইনজীবীর তরফে তুলে ধরা হয়েছে আদালতে। এবং মোহন সাউ নামে যে ব্যক্তি, তার ঠিকানায় পৌঁছেছে 29টি পাসপোর্ট, 47টি পাসপোর্ট ইস্যু হয়েছে একজনের নামে এবং একটি আধার কার্ডের জন্য কি 10টা পাসপোর্ট ইস্যু হতে পারে, এমনটাই রাজ্যের আইনজীবীর তরফে তুলে ধরা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের তরফে যেমনটা বলা হয়েছে, পাসপোর্টের ক্ষেত্রে এটা হয় না। জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত মোহন সাউয়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আর্থিক লেনদেনের প্রমাণ নেই, তাই জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের।